হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গত ভিডিওতে আমরা দেখেছি এলসা তার শক্তি কন্ট্রোল করতে না পারায় পুরো রাজ্যকে বাঁচানোর জন্য বরফ অঞ্চলে গিয়ে থাকতে শুরু করে। এরপর ছোট বোন আনাও বের হয় এলসাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আনা বরফে পরিণত হয়। তখন অনেক চেষ্টার পর এলসা আনাকে ঠিক করে। এরপর কি হয় সেই গল্পই এই মুভিতে দেখানো হবে। যারা ফ্রোজেন মুভির প্রথম পার্ট এখনো দেখেননি, আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন, না হলে এই ভিডিওর গল্প বুঝতে অসুবিধা হবে। একটা কথা জানিয়ে দিই, এই মুভিতে দেখানো সব ঘটনাই কাল্পনিক, তাই বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না। মুভির প্রথমেই এলসা ও আনার ছোট্টবেলার দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় তারা দুই বোন বরফের পুতুল নিয়ে খেলছে। এরপর মহারাজ এসে কি নিয়ে খেলছে জানতে চাইলে তারা বলে, আমরা মায়াবী জঙ্গলের গল্প নিয়ে খেলছি। তখন মহারাজ জানায়, আমিও একবার মায়াবী জঙ্গল দেখেছি। আর তারা দুজন এই মায়াবী জঙ্গলের কাহিনী শুনতে বসে পড়ে। এরপর মহারাজ জানায়, উত্তরি পাহাড় থেকে কয়েকশো মাইল দূরে এক মায়াবী জঙ্গল, সেখানে আগুন, বাতাস, পানি এবং পাথরের জাদু। সেই জঙ্গলে এক কাফেলা থাকতো যাদের নাম নথেলরাম। এরপর তার দাদা এদের সাথে বন্ধুত্ব করে। সেখানে নদীর স্রোত থেকে তাদের রাজ্যকে বাঁচানোর জন্য বিশাল বাঁধ নির্মাণ করে। তখন এই বন্ধুত্ব আরও মজবুত করার জন্য পিতা আমাকে সেখানে নিয়ে যায়। তাদের এই জাদুর মাঝে আমি ফেঁসে যাই। তখন কোনো এক ভুলের কারণে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর হঠাৎ বাতাসের ধাক্কায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এক আওয়াজ শুনি, আর কে যেন আমাকে বাঁচিয়ে দেয়। ওই দিনের পর থেকে সেই জঙ্গলের সকল ম্যাজিক নষ্ট হয়ে যায়, আর এক ধোঁয়া এসে সেই জঙ্গল ঘিরে ফেলে। আমরা রয়ে যাই এর বাহিরে। সেই দিনের পর থেকে আমি হয়ে যাই এরেন্ডালের নতুন রাজা। আর এই গল্প শুনে আনা ও এলসা খুবই মজা পায়। তখন এলসা বলে, সেই পাথরগুলোর কি হলো, আর সেই জঙ্গলে এখন কে থাকে? এরপর মহারাজ বলে, এখনো সেই ধোঁয়াগুলো রয়ে গেছে, কেউ এর ভিতরে যেতেও পারে না, আসতেও পারে না। এই জন্যই আমরা এখনো সুরক্ষিত, তবে যে কোনো সময় এগুলো মুক্ত হয়ে যেতে পারে। এরপর আনা বলে, তারা আমাদের উপর কেন হামলা করলো? তার আম্মু জানায়, এর ব্যাপারে এটা হলে নদী বলতে পারবে। আর এই নদীর ব্যাপারে তাদের বলতে থাকে। সিন চেঞ্জ হয়, দেখা যায় এলসা এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে তার বাবা মায়ের বলা কথাগুলো ভাবছিল। এমন সময় হঠাৎ এক আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজ তার পিতাকে বাঁচানোর সময় শুনেছিল। তখন এলসার সাথে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে জিজ্ঞেস করে সেই আওয়াজের সম্পর্কে, কিন্তু সে জানায় কিসের আওয়াজ। অন্যদিকে আনা ওলাবের কাছে গিয়ে তার কি অবস্থা জিজ্ঞেস করলে সে জানায় সবই এলসার ম্যাজিকের পাওয়ার। এখানে ওলাব বলে, আমি যখন তোমার মতো বড় হব তখন কোনো চিন্তা ছাড়াই ঘুমাবো। আর সে জানায়, আমার কোনো চিন্তা নেই, কারণ তুমি আছো, এলসা আছে, ক্রিস্টোফ আছে, তোমরা সবাই আমার আপনজন। এরপর ওলাবকে সাথে নিয়ে আনন্দ করে। অন্যদিকে ক্রিস্টোফ ও সুয়েন রাজ্যে আসে। সেখানে আনাকে কিভাবে ভালোবাসার কথা বলবে তা নিয়েই চিন্তা করছে। সিন চেঞ্জ হয়, দেখা যায় সবাই এক ধরনের খেলা খেলছে। যখন এলসার খেলা আসে তখন হঠাৎ সে আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজ শুনে খেলা রেখেই চলে যায়। এখানে ক্রিস্টোফ আনাকে প্রপোজ করার জন্য তৈরি হয়, কিন্তু কোনো এক সমস্যার কারণে করতে পারে না। এরপর আনা এলসার রুমে যায়, সেখানে এলসার মুড অফ। তখন আনা বলে, ওলাপ তোমার নকল করেছে, তাই তোমার মন খারাপ। কিন্তু সে জানায়, এসবের জন্য আমার মন খারাপ না, আমি তো রানী হয়ে যদি কোনো ভুল করে বসি। এর জবাবে আনা জানায়, তুমি আমার চোখের সবচেয়ে সেরা রানী। এরপর দু বোন ঘুমিয়ে যায়, আর মাঝরাতে সেই মধুর সুরে ঘুম ভেঙে যায়। তখন সেই সুরের সন্ধান পেতে প্রাসাদ থেকে নেমে আসে। এরপর সুরের মানে খুঁজতে চাইলে সেখানে দেখা যায় রাজ্যের সব বিদ্যুৎ চলে যায়। তখনই বিশাল জ্বর শুরু হয়, পানি শুকিয়ে যায়, আর এলসা সবাইকে নিয়ে এক পাহাড়ের দ্বারে আশ্রয় নেয়। এখানে এলসা আনাকে সব খুলে বলে। তখন আনা বলে, তুমি এক আজব আওয়াজ শোনো, কিন্তু আমাকে বলনি। এলসা আনার কাছে মায়াবী জঙ্গলের ব্যাপারে বলে। তখন আনা বলে, যে জঙ্গলের কথা পিতাজি আমাদের বলেছিল। আসলে এলসা সেই মধুর সুরের বিষয় জানতে গিয়ে মায়াবী জঙ্গলের তত্ত্বকে জাগিয়ে দিয়েছে। কেন জানি সেই আওয়াজ তার কাছে আপন আপন মনে হয়। এরপর দেখা যায় সেই পাথরগুলো সেখানে আসে, আর এলসাকে বলে, তুমি জানো তো কি করেছ? এখানে পাথরটি জানায়, এরেন্ডালের সামনে মহা বিপদ, তোমাকে সেখানে গিয়ে আসল সত্য বের করতে হবে, যার কারণে তোমাদের সাথে তাদের যুদ্ধ হয়েছিল। এরপর তাকে এখানের সব দায়িত্ব দিয়ে রওনা দেয় সেই মায়াবী জঙ্গলের উদ্দেশ্যে। যাওয়ার সময় মাঝ রাস্তায় আবারও সেই আওয়াজ শোনে। তখন গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই বিশাল মেঘের পাহাড় দেখতে পায়। কৌতূহলবশত ক্রিস্টোফ এর ভিতরে যেতেই ধাক্কা মেরে বের করে দেয়, কিন্তু এলসা যখন হাত বাড়ায় মেঘের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়। যখন সেই রাস্তা দিয়ে একবার ভিতরে যায় আর বাহিরে আসতে পারে না। সেই জঙ্গলের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ।
কারণ এতটা সুন্দর হতে পারে ভাবাই যায় না। এরপর আনা সেই বাঁধ দেখতে পায় যে বাঁধ পাথরটি দেখিয়েছিল। এখানে ক্রিস্টোফ জানায় আমাদের ভাগ্য ভালো, এখনো বাঁধ মজবুত। এটা একবার ভেঙে গেলে এতই পানি আসবে যে সবকিছু ডুবে যাবে। এসব শুনে আনা চিন্তায় পড়ে যায়, কারণ এই পানির কারণে যদি এরেন্ডালের কিছু হয়। তখন ক্রিস্টোফ তাকে শান্ত করে জানায় এরেন্ডালের কিছুই হবে না। এরপর হঠাৎ এলসার কথা মনে পড়ায় তাকে খুঁজতে চলে যায়। অন্যদিকে ওলাফ জঙ্গলে হেঁটে সৌন্দর্য উপভোগ করছে। তখন কোনো এক কারণে অনেক হাসতে থাকে। এমন সময় হালকা এক বাতাসে তাকে ভয় পাইয়ে দেয়। এসব দেখে সে বলে এমনটা মাঝে মাঝেই হয়। তখন এক আগুন এসে তাকে তাড়া করে। এরপর এক বিশাল ঘূর্ণিঝড় এসে তাকে সহ সবাইকে উড়িয়ে নেয়। অনেকক্ষণ পর এলসাকে রেখে সবাইকে বাহিরে বের করে দেয়। তখন এলসা তার শক্তি ব্যবহার করলে সেখানে অনেক দৃশ্য দেখতে পায়। এরপর তার শক্তি ব্যবহার করে ঘূর্ণিঝড় থামিয়ে দিলে দেখা যায় অনেকগুলো বরফের স্ট্যাচু তৈরি হয়েছে। সেখানে একটি মেয়ে একটি ছেলের জীবন বাঁচাচ্ছে। এসব দেখে আনা বলে এটা আমাদের বাবা। তখন হঠাৎ এক আওয়াজ শুনে সবাই সতর্ক হয়ে যায়। এমন সময় দেখা যায় দুই দল সিপাহী আসে। তখন এলসার ম্যাজিকের কারণে আক্রমণ করতে পারে না। এটা দেখে দুই দলই অবাক হয়, কারণ এখানে আর ম্যাজিক কাজ করে না। কিন্তু এরা কারা জানতে চাইলে ওলাফ তাদের ব্যাপারে সব খুলে বলে। তখন সেনাপতি জানায় আপনি কি সত্যি এরেন্ডালের রাজকুমারী? এই কথার জবাবে এলসা সম্মত জানায়। তখন আনা বলে আপনাকে কেন জানি চেনা চেনা লাগে, আপনার পেন্টিং লাইব্রেরির সামনে লাগানো আছে। তখন সে জানায় কি হয়েছে মহারাজ মহারানীর। এখানে আনা বলে আজ থেকে 6 বছর আগে কোনো এক সফরে গিয়ে বাবা মা জাহাজে ডুবে মারা যায়, যেই ঘটনা ইতিমধ্যেই ফ্রোজেন মুভির প্রথম পার্টে দেখেছি। এরপর সেনাপতি তাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তখন এলসা তাদের যুদ্ধ থামিয়ে জানায় আমি হঠাৎ এক আওয়াজ শুনে এখানে এসেছি, এটা কিসের আওয়াজ আমার জানতে হবে। এরপর দেখা যায় হঠাৎ পিছনে থাকা একটি গাছে গোলাপি রঙের আগুন জ্বলে ওঠে আর ক্ষণিকের মধ্যেই সবখানে ছড়িয়ে পড়ে। এটা দেখে সবাই সেখান থেকে পালাতে থাকে। তখন এলসা তার শক্তি ব্যবহার করে আগুন নেভাতে, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ আনতে পারছে না। এই দৃশ্য দেখে আনা পেরেশানে পড়ে যায়, কারণ তার বোন বিপদে, এখন সে কিভাবে সাহায্য করবে। এরপর দেখা যায় বোনকে বাঁচাতে গিয়ে নিজে আগুনে ফেসে যায়। তখন এলসা অনেক চেষ্টার পর সেই আগুন নেভাতে সক্ষম হয়। এমন সময় দেখা যায় ক্রিস্টোফ সুয়েনের সাহায্যে আনাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেই আগুন দৌড়ে পালাতে থাকে। তখন এলসা তার পিছু করে অনেক চেষ্টার পর একটি গর্তে আটকাতে সক্ষম হয়। এখানে দেখা যায় একটি গিরগিটির শরীর থেকে গোলাপি রঙের আগুন বের হচ্ছে, আর গিরগিটিটা দেখতে খুবই কিউট। তখন এলসা তার দিকে হাত বাড়ায় আর দেখা যায় সে তার হাতে এসে বসে। এখানে গিরগিটিটা শান্ত হয়ে যাওয়ার সাথে সাথেই সব আগুন নিভে যায়। এরপর দেখা যায় এলসার সাথে সেই কিউট গিরগিটিটাও আওয়াজ শোনে। এখানে এলসা বলে আমি এখন কি করব। তখন গিরগিটিটা উত্তর দিকে যেতে থাকে। সেও যখন যাবে এমন সময় আনা এসে জড়িয়ে ধরে। তখন এলসা জানায় আমার সাথে তোমার আগুনে যাওয়া উচিত হয়নি, কিন্তু সে বলে তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমি ছাড়া আমি কাকে নিয়ে থাকবো। এসব বলে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা এসে বলে এই চাদর তুমি কোথায় পেলে? এই চাদর তো আমাদের পুরনো নিশান। আর আনা বলে এটা আমার মায়ের। তখন দু বোন দৌড়ে সেই স্ট্যাচুর কাছে আসে। এরপর এলসা বলে এটা আমাদের আম্মু, বাবার জীবন আমাদের আম্মুই বাঁচিয়েছে। সেখানে সবার উদ্দেশ্যে বলে আমাদের আম্মু নর্থ আল্টার বাসিন্দা। নর্থ আল্টা হলো এই জঙ্গলে যারা বসবাস করত। যেহেতু এখানের বাসিন্দারা সবাই ম্যাজিক জানত, তাই এলসা মায়ের সূত্রে ম্যাজিকের পাওয়ার পেয়েছে। আর এই মহিলা জানায় নর্থ আল্টার বাসিন্দারা সূর্যের আলো থেকে বঞ্চিত। তখন এলসা সবার সামনে ওয়াদা করে এই জঙ্গলকে অবশ্যই মুক্ত করবে। এরপর রাইডার নামের এই ছেলে জানায় আমরা জন্মের পর থেকে কখনো সূর্যের আলো দেখিনি, সূর্যের আলো দেখতে কি অনেক সুন্দর। আর এলসা সে অজানা সূর্যের সন্ধানে উত্তর দিকে যেতে চায়, কিন্তু রাত্রি হয়ে যাওয়ায় তাদের তাঁবুতে আশ্রয় নিতে রাজি হয়। এরপর একটি মেয়ে 5টি বস্তুর সম্বন্ধে জানায়, যেগুলোর মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস এই 4টির বিষয়ে আগেই জেনে গেছি। এখানে 5 নাম্বারটা হলো অজানা তত্ত্ব, যার বিষয় জানার জন্য এলসা এখানে এসেছে। মেয়েটি আরও বলে প্রথম যখন এরেন্ডাল থেকে মহারাজ এসেছিল সেও এই আওয়াজ শুনেছে, যে আওয়াজে এলসা এখনো শুনতে পায়। এমন সময় কিছুর আওয়াজ শোনায় সবাই লুকিয়ে পড়ে, কারণ বিশাল পাথরের দানব এখানে এসেছে। এলসা যখন সেই দানবের পিছনে যেতে থাকে তখন আনা এসে আটকে দেয়, কারণ সে এই দানবকে আটকাতে গেলে হয়তো তাকেই পিষে ফেলবে। অন্যদিকে ক্রিস্টোফ রাইডারের সাথে প্র্যাকটিস করছে কিভাবে আনাকে প্রপোজ করা যায়। তখনই তাদের সর্দার এসে বলে আনা এলসার সাথে চলে গেছে, তুমি এখন চাইলেই সেখানে যেতে পারবে না, কারণ ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। অন্যদিকে আনা ও এলসা অজানা এক জায়গায় এসেছে, কিন্তু এখন কোথায় যাবে কিছুই জানে না। তখন একটু হালকা বাতাস এসে একটি জাহাজের দিকে নিয়ে যায়। এই জাহাজে দেখে দুবোন ইমোশনাল হয়ে পড়ে,
কারণ এই জাহাজে করেই তাদের বাবা মা সমুদ্র যাত্রায় বের হয়েছিল। এরপর জাহাজে অনেক খোঁজার পর একটি নকশা পায়, যেখানে এটা হলেন নদীর মানচিত্র ছিল। এটা হলো এমন একটা নদী যেখানে অজানা সব তত্ত্বের খোঁজ পাওয়া যায়। তখন ওলাফ জানায়, আমি তো আগেই বলেছি পানি সব মনে রাখতে পারে। এটা শুনে এলসা বাবা মায়ের বিষয় জানতে একটি ম্যাজিক করতেই একটু পানি জমা হয়ে স্ট্যাচুতে পরিণত হয়, যেই স্ট্যাচুগুলো তার বাবা মায়ের ছিল। এখানে একটি আওয়াজে বলা হয় এলসার জন্য তারা সবকিছু করতে পারে। এখানে বলে দিই, প্রথম পার্টে দেখানো হয়েছে এলসা তার ম্যাজিক কিছুতেই কন্ট্রোল করতে পারে না, আর এই জন্যই মহারাজ ও মহারানী সমুদ্র যাত্রায় বের হয়েছে এটা হলেন নদীর উদ্দেশ্যে, যেখান থেকে জানবে কিভাবে এলসা তার ম্যাজিক কন্ট্রোল করতে পারবে। কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানোর আগেই বিশাল ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে জাহাজ ডুবে মারা যায়। আর এসব বুঝতে পেরেই এলসা কান্নায় ভেঙে পড়ে, কারণ এলসার মনে হয় তার কারণেই বাবা মা বেঁচে নেই। তখন আনা কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। সে জানায় বাবা মা জানতো নর্থ আল্ট্রা আর এরেন্ডালের যুদ্ধের একমাত্র তুমি সমাধান করতে পারবে। তখন এলসা পঞ্চম তত্ত্বের বিষয় জানায়, যেটা সেই মেয়েটি বলেছিল। তাই সে পঞ্চম তত্ত্বের বিষয় জানতে এটা হলেন যেতে চায়, যেখানে গেলেই তাদের সব অভিশাপ কেটে যাবে। এটা শুনে আনাও তার সাথে যেতে চায়, কারণ কোনো বিপদ হলে তাকে সাহায্য করতে পারবে। এরপর এলসা তার ম্যাজিক ব্যবহার করে বরফের নৌকার সাহায্যে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, যেন তার সাথে এটা হলেন গিয়ে কোনো বিপদে পড়তে না হয়। আনার নৌকা যখন এলসার প্ল্যান মতো যাচ্ছিল, তখন সে একটু পাকনামি করায় নদীতে গিয়ে পড়ে, যেখানে ছিল বিশাল পাথরের দানব। তাদের ভাগ্য ভালো দানবগুলো ঘুমাচ্ছে। তখন কোনো রকম তাদের পাশ কাটিয়ে একটি অন্ধকার গুহায় প্রবেশ করে। সিন চেঞ্জ হয়, দেখা যায় এলসা বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। এই সমুদ্র কিভাবে পার হবে সেটার চিন্তা করছে। তখন সব চিন্তা বাদ দিয়ে নদীর উপর দিয়ে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। বারবার যেতে চাইলেও প্রতিবারই ব্যর্থ হয়, কারণ সমুদ্রে বিশাল ঢেউ থাকার কারণে সামনে যেতে পারে না। তখন পানির নিচে একটি আইস হর্স বা বরফের ঘোড়া দেখতে পায়, যেটা তাকে এটা হলেন যাওয়ার পথে বাধা দিচ্ছে। এরপর কৌশলে তার পিঠে বসে অনেক চেষ্টার পর ঘোড়াটিকে পোষ মানাতে সক্ষম হয় আর রওনা দেয় এটা হলেনের উদ্দেশ্যে। সেখানে দেখতে পায় এটা হলেন বরফে পরিণত হয়েছে, আর এলসাকে পাহাড়ে নামিয়ে ঘোড়াটি পানির সাথে বিলিয়ে যায়। এর ভিতর প্রবেশ করে জানতে চায়, কে তুমি যে আমাকে সবসময় ডাকতে? তখন একটু আলো এসে সেখানে নিয়ে যায়, যেখানে একটু ম্যাজিক করতেই তার মায়ের হোলোগ্রাম বেশি ওঠে। সেখানে দেখা যায় তার মা তাকে ডাকছে। এরপর সেখানে অনেক জীবন্ত স্ট্যাচু দেখতে পায়, যেগুলোর বিষয় তাকে জানতে হবে। আর দেখে তার দাদু যখন রাজা ছিল তখন নর্থ আল্ট্রার বাসিন্দাদের উপর হামলা চালানোর পরিকল্পনা করে, কারণ হিসেবে বলে তারা সবাই ম্যাজিক করতে পারে, যেই ম্যাজিক পরবর্তীতে তাদের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর এজন্যই প্রথমে তাদের উপর এরেন্ডালের সেনাবাহিনী হামলা চালায়, যেটা এতদিন সবাই জানতো নর্থ আল্ট্রার বাহিনী প্রথমে হামলা চালিয়েছে। এরপর প্রচন্ড ঠান্ডার কারণে এলসা সেখানে বরফে পরিণত হয়, আর পুরোপুরি বরফ হওয়ার আগেই আনার উদ্দেশ্যে একটি বার্তা পাঠায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় আনা সেই গুহায় কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। তখনই এলসার পাঠানো সেই বার্তা আনার কাছে এসে স্ট্যাচুতে পরিণত হয়, যেটা দেখে আনাও বুঝতে পারে তার দাদু প্রথমেই এখানের সর্দারকে হত্যা করেছে। আর সে জানায় আমাদের সেই বাতকে ভেঙে দিতে হবে, তাহলে সব অভিশাপ কেটে আবারও সবাই মুক্ত হয়ে যাবে। তখনই ওলাফ সেখান থেকে বের হওয়ার রাস্তা দেখতে পায়, আর আনা যখন সেখান থেকে বের হতে যাবে তখন দেখে ওলাফ গলতে শুরু করেছে। এখানে ওলাফ জানায় এলসা খুবই বিপদে আছে, তার শক্তি নষ্ট হয়ে যাওয়ায় আমিও গলতে শুরু করেছি। আর এখানেই ওলাফের কাহিনী শেষ হয়। সিন চেঞ্জ হয়, দেখা যায় এখনো আনা সেই গুহায় বসে কান্না করছে, কারণ সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন কোনো রকম সেই গুহা থেকে বের হয়ে আসে, আর পাথরের দানবদের জাগিয়ে তার পিছু করিয়ে সেই বাঁধের দিকে আনতে থাকে। এখানে একটি দানব তার উপর বিশাল পাথর নিক্ষেপ করে। এটা দেখে সে বলে খুবই ভালো আইডিয়া। তখন দূর থেকে এইসব খ্রিস্টপ ও সেনাপতি দেখতে পায়, আর দানবগুলো যখন আনাকে তাড়া করে পা দিয়ে পিষে ফেলবে, এমন সময় খ্রিস্টপ সুয়েনের পিঠে করে আনাকে উদ্ধার করে আর জানায় এখন কি করতে হবে। তখন আনা সেই বাঁধের দিকে যাওয়ার কথা বলে। এরপর খ্রিস্টপ আনাকে সেই বাঁধের উপর উঠিয়ে অন্য রাস্তায় চলে যায়। তখন আনা বাঁধের উপর সেনাপতির মুখোমুখি হয়। সেখানে আনা কি করতে চাচ্ছে জানতে চাইলে সে জানায় এই বাঁধ ভেঙে জঙ্গলকে মুক্ত করতে হবে। তখন সেনাপতি বলে আমরা এরেন্ডালকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই কথার জবাবে আনা বলে দাদাজি রুনান সবার সাথে বেইমানি করে তাদের উপর হামলা করেছে, আর এই সত্যি জানার জন্য মহারানী এলসা তার জীবন বিসর্জন দিয়েছে। এই কথা শুনে সেনাপতিও একমত হয় বাঁধ ধ্বংস করার জন্য। এরপর আনা বাঁধের উপর দাঁড়িয়ে দানবদের ডাকতে থাকে ধ্বংস করার জন্য। তখন সেই দানবগুলো বিশাল বিশাল পাথর ছুঁড়ে মারে বাঁধের দিকে। ক্ষণিকের মধ্যেই পুরো বাঁধ ধ্বংস হতে থাকে। এখানে দেখা যায় আনা সেই বাঁধে ফেসে যায়। তখন কোনো রকম সেনাপতি ও খ্রিস্টপ তাকে উদ্ধার করে।
এরপর পুরো বাঁধ ভেঙে গেলে পঞ্চম তত্ত্ব পূরণ হয়, আর সাথে সাথেই এলসা আবারও ঠিক হয়ে যায়। তখন সেই বরফের এটাহলন ভেঙে এলসা নদীতে পড়ে। এটা দেখে সেই ঘোড়া তাকে উদ্ধার করে। এরপর দেখা যায় পানির প্রচণ্ড স্রোত এরেন্ডালের দিকে আসতে থাকে, আর এলসা সেই ঘোড়ার শক্তি ব্যবহার করে পানির আগেই এসে এরেন্ডালকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। এই দৃশ্য সব নাগরিক দেখে খুশিতে লাফাতে থাকে। তখন আবারও চলে যায় নর্থ আল্টার দিকে। সিন চেঞ্জ হয়, দেখা যায় নর্থ আল্টার উপর থেকে সকল ধোঁয়া চলে যাচ্ছে, আর আমরা বুঝতে পারি তাদের উপরে থাকা সকল অভিশাপ কেটে গেছে। এখানে আনা ক্রিস্টোফের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে না বলেই চলে গেছে, কিন্তু সে জানায় তুমি যা করেছো সব এরেন্ডালের ভালোর জন্য। রাইডার জানায় এত সুন্দর আকাশ আগে কখনো দেখিনি। তখন সেনাপতি বলে পুরো 34 বছর 5 মাস 30 দিন পর মুক্ত হলাম। এরপর সুয়েন সেখানে থাকা সকল হরিণদের নিয়ে খোলা মাঠে দৌড়ায়। অন্যদিকে আনার মন খারাপ, কারণ এই খুশির দিনে এলসা সাথে নেই। তখন হালকা বাতাস এসে তাকে নদীর ধারে নিয়ে যায়। সেখানে খেয়াল করে এলসা ঘোড়ায় চড়ে তার দিকে আসছে। এরপর সে বলে আমি কি সত্যি দেখছি? তখন এলসা তাকে বুকে জড়িয়ে ধরে। আনা বলে আমি তো মনে করেছি তুমি আর বেঁচে নেই, কিন্তু সে জানায় তুমি আমাকে বাঁচিয়েছো। এমন সময় ক্রিস্টোফ ও সুয়েন সেখানে আসে, আর এলসাকে দেখে তারাও খুশি হয়। তখন এলসা আনাকে বলে তুমি কি আমার সাথে বরফের পুতলা বানাতে চাও? এই বলে তার ম্যাজিক ব্যবহার করে আবারও ওলাফকে বানায়। সেখানে আনা হাত পা লাগাতেই ওলাফ কথা বলতে শুরু করে, আর তাদেরকে দেখে ওলাফ অনেক খুশি হয়। এরপর সে জানায় এবার শেষ হয়েছে তো, নাকি কিছু অ্যাকশন ইমোশন ড্রামা বাকি আছে? তখন ক্রিস্টোফ জানায় এখনো রোমান্স বাকি আছে। এই বলে আনাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব করে, আর আনাও তার কথায় রাজি হয়। এরপর নর্থ আল্টার সবাইকে বিদায় জানিয়ে এরেন্ডালে চলে আসে, কিন্তু এলসা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। আর দেখা যায় আনা এরেন্ডালের নতুন রানী হয়েছে। তাকে রানী হিসেবে পেয়ে সবাই অনেক খুশি। আর এই খুশির দিনে মহারাজ ও মহারানীর স্ট্যাচু উন্মুক্ত করে। সেখানে হালকা বাতাস এলে তাদের কাছে এলসার জন্য চিঠি পাঠায়, আর এটা পরে দেখে তাকে এরেন্ডালে দাওয়াত করা হয়েছে। তখন সেই গিরগিটিকে নিয়ে বরফের ঘোড়ায় চড়ে রওনা দেয় এরেন্ডালের উদ্দেশ্যে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তবে 2027 সালে ফ্রোজেন 3 আসার কথা, সেটা আসলে আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো মুভির গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ফ্যান্টাসি অ্যানিমের।